আমার পরিবারের প্রথম ক্যান্সারটা ধরা পড়ে আমার আম্মার। ওইটা 2004-এ ওভারিয়ান ক্যান্সার ছিল। তারপর আম্মুর রেডিয়েশন হয়। তখন আমরা কেমোথেরাপির ব্যাপারটা আসলে আমাদেরকে ক্লিয়ারলি জানানো হয়নি। সো শুধুমাত্র রেডিয়েশন এবং সার্জারির মাধ্যমে আম্মুকে আহ, বাসায় নিয়ে আসা হয়। ঠিক তার 4 বছর পরে আম্মু আবার ক্যান্সার আক্রান্ত হন সেকেন্ড টাইম। সেটা ছিল রেকটামের ক্যান্সার, এবং ওটা স্টেজ 4-এ। সো ওইখান থেকে আমার আসলে ক্যান্সারের সাথে একটু ভালো মতন আমি একটু জানা শোনা, আম্মুকে ট্রিটমেন্ট করাতে করাতে, কারণ আম্মুর একটা ম্যাসিভ একটা অপারেশন হয় 8 ঘন্টার। এরপরে আম্মুর কেমোথেরাপি হয়, যেহেতু একবার আম্মুর রেডিয়েশন হয়ে গিয়েছিল, এরপরে আর রেডিয়েশনটা দেওয়া সম্ভব হয়নি। তারপরে আম্মুকে যখন বাসায় নিয়ে আসি, ঠিক মানে হয় না যে ওই সময়টাতে আমি একটু টায়ার্ড ফিল করছিলাম। আমার বড় ভাই তখন বাইরে পড়াশোনা করছেন, ও লন্ডনে ছিল। আব্বু মারা গেছেন 2002-তে। তো ওই সময়টা আমি নিজেও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে টেলিকমিউনিকেশনে ছিলাম। তো সব কিছু নিয়ে আমি নিজেও অনেক একটু অসুস্থ বলতে পারেন, বা একটু টায়ার্ড, যেটাকে আমি গুরুত্ব দেইনি। আমি ভেবেছিলাম যে আম্মুকে নিয়ে যেহেতু এত দৌড়াদৌড়ি করছি, তো হয়তো বা এটার কারণে। বাট আম্মুকে নিয়ে যখন আমি বাসায় চলে আসি, আম্মুর সেকেন্ড ক্যান্সারটা ধরা পড়ে 2008-এ। আর আম্মুকে আমি বাসায় নিয়ে আসি 2008-এর ডিসেম্বরে ট্রিটমেন্টটা শেষ করে। তো ঠিক তার 3 মাস পরে যখন আমি আম্মুর ফলো আপের জন্য যাব, যেই ডেটে যাব, ওই দিন আমি অফিস থেকে ফিরে এসে নিজে কোনো একটা ভাবে আমি ডিসকভার করি যে আমার ব্রেস্টে একটা লাম্পের উপস্থিতি আমি আসলে দেখতে পারি নিজে হাত দিয়ে। তো তখন যেটা হয় যে আমার যিনি বিশেষজ্ঞ যিনি ছিলেন, যিনি আমার আম্মুর ট্রিটমেন্ট করেছেন, উনি এখন প্রয়াত। ওনার কাছে আম্মুর রিপোর্ট নিয়ে, উনি তো জানতেন যে আমি আম্মুর রিপোর্ট নিয়ে এসেছি, কিন্তু পরে যখন আমি স্যারকে বলি যে স্যার আমার ব্রেস্টে আমি এরকম একটা লাম্প পেয়েছি, তখন আসলে পুরো চিত্রটা আসলে আমার জীবনের আমি বলবো যে আমার জীবনের চিত্রটা আসলে পরিবর্তন হয়ে যায়। তো স্যার আম্মুর রিপোর্টটা পরে দেখেন, আমাকে ওনার পাশে বসান, পাশে বসে আমাকে বলেন, তখন ওনার রুম থেকে উনি সবাইকে বের করে দেন, যে মানে চলে যেতে বলেন। তখন স্যার আমাকে বলেন যে আমি দেখছি তোমার কি হয়েছে। পরে স্যার নিজে যখন হাত দিয়ে জিনিসটাকে দেখেন, এবং স্যার সাথে সাথে আর কোনো কিছু আসলে আর আহ, বলেননি আমাকে। স্যার আমাকে তখন এটাকে বায়োপসি করতে, আনোয়ারাতে বায়োপসিটা হয়, আনোয়ারাতে বায়োপসি করতে পাঠিয়ে দেন। আমি বায়োপসিটা করি। বায়োপসি করার পরে আমাকে বলা হয় যে যদি ওনারা ওখানে ক্যান্সারের কোনো কিছু দেখেন, তাহলে আমাকে ফোন করে জানাবেন 72 ঘন্টার মধ্যে। তখন আমাকে একটা কোর বায়োপসি করতে হবে রিকনফার্ম হওয়ার জন্য। তো আম্মুর রিপোর্টও স্যার সেদিন দেখেন। পরে আমি চলে আসি বাসায়। ওই 3টা দিন ছিল আমার জন্য আসলে আমার মনে হয় আমার জীবনের খুব কঠিন একটা অভিজ্ঞতার একটা বিষয়, যেটা আসলে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাষায় বা শব্দে প্রকাশ করাটা খুব কঠিন আমার জন্য। তো ওই 3টা দিন যখন আমি অপেক্ষা করতে থাকি, আমার কাছে ফোন আসে আনোয়ারা থেকে, এবং আমাকে জানানো হয় যে হ্যাঁ, ওখানে ক্যান্সার সেলের উপস্থিতি তারা পেয়েছেন। তো এটাকে রিকনফার্ম হওয়ার জন্য কোর বায়োপসি করাটা, মানে কোর বায়োপসি করার জন্য আমাকে যেতে বলা হয়। তো আমি কোর বায়োপসি করার জন্য যাই, এবং কোর বায়োপসি করার রিপোর্টও আসে, এবং ওখানে স্টেজটা আসে যে স্টেজ 2, স্টেজিংটা আসলে। তো বেশি সময় স্যার নেয়নি আমার ক্যান্সারটা ধরা পড়ার পর। তারপরে কিছু ব্লাডের রিপোর্ট টেস্ট করা হয়, যেটা সিবিসি বলি আমরা। আর সব কিছু নর্মালি করে উইদিন 10 ডেজের মধ্যে আমার প্রথম কেমোটা যায়। হ্যাঁ, আমার প্রথম কেমোটা যায়। আমার প্রথম কেমোটা, আমার 6টা কেমো যায়, এবং প্রত্যেকটা কেমো ছিল 36 ঘন্টা করে। তো 5টা কেমো, 4টা কেমো দেওয়ার পরেই দেখা যায় যে আমার লাম্প যেটা ছিল আমার ব্রেস্টে, ওই লাম্পটার উপস্থিতি আর পাওয়া যায়নি। কিন্তু তারপরেও আমি 5টা কেমো শেষ করি। 5টা কেমো শেষ করার পরে সব থেকে টাফেস্ট যেই সিদ্ধান্তটা আমাকে নিতে হয়, আমার শ্রদ্ধেয় স্যারের, প্রয়াত স্যারের সিদ্ধান্তে, স্যার ম্যাস্টেকটমি করতে হয় আমার ব্রেস্টটাকে, অপারেশনের মাধ্যমে ফালিয়ে দিতে হয়। এবং তখন দেখা যায় যে আবারও যখন ওখানে বায়োপসি করা হয়, তখন দেখা যায় যে না, ওখানে আর কিছু পাওয়া যায়নি। ঠিক তার অপারেশনের পরের 21 দিনের পরে আমার লাস্ট কেমোটা নেওয়া হয়, 6টা কেমো। 6টা কেমো নেওয়ার পরে আমি কিছুদিন গ্যাপ হয়, 21 দিন, মানে আমাকে হিল হতে হয় ওই ইয়ে থেকে। হিল হওয়ার পরে আমাকে রেডিয়েশনটা স্টার্ট করতে হয়। তো এইভাবে করে প্রায়
10 মাস আমার ট্রিটমেন্টের লেগে যায়। তো তখন বাংলাদেশে আসলে পেট স্ক্যান ছিল না 2009-এ। তখন আমি পেট স্ক্যান করার জন্য প্রথমে আমি ইন্ডিয়াতে যাই। যখন আমি ফলো আপে ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে একটা রিপোর্ট আসে যে আমার ওখানে আবার একটা কিছুর, ওটাকে আমার লোয়ার অ্যাবডোমেনে তারা কিছু একটার উপস্থিতি তারা পায়। তো তখন আর কি আমি আমার স্যারকে বলি যে স্যার আমি এখন এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে চাচ্ছি না, আমি আরেকবার একটু করতে চাচ্ছি, তারপরে আমি অপারেশনের মাধ্যমে, কারণ ওইটা এমন একটা জায়গায় ছিল ওটা অপারেশনের মাধ্যমে বের করে তারপরে বায়োপসি করতে হবে, বিষয়টা এরকম ছিল। তারপরে আমি সিঙ্গাপুরে চলে যাই, সিঙ্গাপুরে পেট স্ক্যান করা হয়, টিভিএস না কি যেন একটা বলে, ওটা ওটা করা হয়। তারপর ওনারা দেখে যে না ওখানে আর কিছু নেই, মানে সবকিছু নর্মাল ছিল আলহামদুলিল্লাহ। তো এই তো এই জার্নিটা আমি পার করে আসলাম। তারপরে হচ্ছে প্রথমে আমাকে 3 মাস পর পর করতে হতো, ফলো আপ করতে হতো। তারপরে ওটা যখন আস্তে আস্তে করে 3 বছর পরে ওটা 6 মাসে চলে গেল। 6 মাস পরে ওটা 5 বছর পরে 1 বছর পর পর মানে আমাকে একটা চেক আপ করতে হয়। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওইভাবেই চলছে। এটা একটা খুব চমৎকার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যখন আমি আমার ক্যান্সার ট্রিটমেন্টটা শেষ হয়, কারণ আমার শ্রদ্ধেয় যিনি ডক্টর ছিলেন, ডক্টর ABMF করিম স্যার, উনি আমার দুজনেরই ট্রিটমেন্ট করেছেন। তো স্যারের একটা খুবই স্নেহ আমি পেয়েছি, এবং প্রফেসর হাই স্যার আমার রেডিয়েশন করেছেন। তো দেখা গেছে যে স্যার যেহেতু দেখেছেন আমাকে, আমার আম্মার সময় আমাকে দেখেছেন, এবং আমার নিজের আমি নিজেও ক্যান্সার আক্রান্ত হয়ে সার্ভাইভ করেছি। তো তখন স্যার আমার সাথে, তখন আমি বিষয়টা বুঝতাম না, কিন্তু এখন মানে অনেক পরে গিয়ে বুঝেছি যে স্যার আমার সাথে কাউন্সিলিংয়ের মতন সবসময়ই করতেন। কারণ আমার 4টা কেমো নেওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি আগে বলেছি যে আমার এক একটা কেমো ছিল 36 ঘন্টা। হ্যাঁ, তো আমার অবস্থা এতই খারাপ হয়ে যায় যে আমি আসলে আর ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে চাইনি। কিন্তু স্যার আমার সাথে এত সুন্দর করে কাউন্সিলিং করেন এবং আমাকে বোঝান। তো একটা টাইমে স্যার আমাকে এই কথাটাও বলেন যে মা তোমাকে পুরো ট্রিটমেন্টটা শেষ করতে হবে, তোমাকে কেমোটা নিতে হবে। যদি তোমাকে বাঁচতে হয় তোমাকে এই কেমো কমপ্লিট করে, ট্রিটমেন্ট কমপ্লিট করে বাঁচতে হবে, এবং তোমাকে যদি কিছু হয়ে যায় এই ট্রিটমেন্টের মধ্যেই তোমাকে মানে যা হওয়ার হবে, কিন্তু তোমাকে ট্রিটমেন্ট ছাড়া যাবে না। তো এইভাবে স্যার আমার সাথে যখন কাউন্সেলিং করেন এবং বিভিন্নভাবে, এবং একটা কাজ করতেন স্যার, বিভিন্ন ক্যান্সার প্রোগ্রামে স্যার আমাকে নিয়ে যেতেন, কারণ অ্যাজ এ কেয়ার গিভার আমি আমার আম্মার পুরো বিষয়টা যেহেতু নিজে একক হাতে হ্যান্ডেল করেছি, সো ওইটা নিয়ে আমি কথা বলতাম স্যারের সাথে। বিভিন্ন টেলিভিশনের শোতে আমি যেতাম, বিভিন্ন জায়গায় যেতাম। এইভাবে করতে করতে আমার একটা টাইমে আমি রিয়েলাইজ করি, এবং আরও যেটা হতো যে যখন কোনো এরকম পেশেন্ট আসতো স্যারের কাছে যে ওনারাও মানসিকভাবে একদম ভেঙে গেছে। আপনারা হয়তো জানেন যে আসলে ক্যান্সার ট্রিটমেন্টটা এত কঠিন একটা ট্রিটমেন্ট, আমরা যতই বলি না কেন যে এটা খুব সহজ একটা বিষয়, আসলে সহজ না, এখানে অনেক কিছু জড়িত থাকে। হ্যাঁ, তো অনেক পেশেন্ট আছে যে মানে যখন তাদের ক্যান্সারের টেস্টগুলাই করতে বলা হয় তখনই কিন্তু তারা অলরেডি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান, পেশেন্ট হয়ে যান, তার পরিবারের লোকজন হয়ে যান। তো তখন একটা জিনিস হয়েছে, তো স্যার আমাকে বলতেন, আমাকে ডাকতেন ফোন করে যে মা তোমার একটা পেশেন্টের সাথে কথা বলতে হবে। তখন আমি কথা বলতাম। হ্যাঁ, তো আরও একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমার আম্মার যখন খুব খারাপ অবস্থা, মানে ট্রিটমেন্ট, ক্যান্সারের ট্রিটমেন্টটা, ঠিক আমার ওই ট্রিটমেন্টের কালীনই আমার বিয়ে হয়ে যায়। হ্যাঁ, তো আমার ওইভাবে বলতে গেলে বিয়ের 6 মাস পরে আমার ডায়াগনোসিস হয়, কিন্তু যে আমার ক্যান্সার, আমার নিজের ক্যান্সারটার ডায়াগনোসিস হয়। তো ওই যে আমার পথ চলাটা আমার পার্টনার সহ সব কিছু নিয়ে, তো ওইভাবে আমি বিভিন্ন পেশেন্টের সাথে আমি কথা বলতাম। তো কথা বলতে বলতে আমি একটা টাইমে দেখতাম যে ওনারা যেমন আমার কাছ থেকে অনেক ইনফরমেশন নিচ্ছেন এবং ওনারা নিজেরা মানসিকভাবে অনেক শক্ত হচ্ছেন, এবং আমিও নিজেও কিন্তু হিল হচ্ছি, মানে রিসিভার হিসেবে আমিও কিছু পাচ্ছি। তো ওইভাবে ওইখান থেকে আমি ফিল করলাম যে না, ক্যান্সার কাউন্সিলিংটা অনেক বেশি জরুরি, এবং এটা বেশি অ্যাক্টিভ হয়, মানে এফেক্টিভ হয় যখন একজন ক্যান্সার সার্ভাইভার যখন একজন নতুন ক্যান্সার পেশেন্টের সাথে কথা বলে। কারণ ডক্টরদের কাজ কিন্তু ডক্টররা করছেন, তারা ট্রিটমেন্টের জায়গাটায় ফোকাস করছেন, কিন্তু এছাড়াও একজন ক্যান্সার পেশেন্টের কিন্তু অনেক প্রশ্ন থাকে, তার পরিবারের অনেক প্রশ্ন থাকে, যেটা আপনার ক্যান্সার সার্ভাইভাররা যেভাবে দিতে পারবেন
ডক্টরদের কিন্তু আসলে এত সময় হয়ে ওঠে না, কারণ তাদেরকে অনেক পেশেন্ট দেখতে হয়, ঠিক আছে? অনেক ছোট ছোট প্রশ্নের আমাকে এরকম অনেক প্রশ্ন করেছে অনেক রোগী এখনো। তো বর্তমানে আমি বলে নিয়েছি যে আমি ব্র্যাক আইডিতে MHPSS ফ্যাসিলিটেটর হিসেবে আছি। এটা এই পেশাতে আসারও কারণ হচ্ছে আমি যখন দীর্ঘ একটা বিরতি ছিল আমার ক্যান্সার ট্রিটমেন্টের পরে, একটা দীর্ঘ বিরতির পরে আমাকে আবার কাজে আসতে হয়, কিন্তু আমি দেখলাম যে আমার কোনো কাজে মন বসতেছে না। হ্যাঁ, এবং আমি ক্যান্সার কাউন্সিলিংটা ক্যান্সার পেশেন্টদের সাথে কথা বলে বা ক্যান্সার রিলেটেড কাজ করে যদি আমি নিজেকে এক কথায় বলি যে ক্যান্সার অ্যাক্টিভিস্ট হিসেবে যত ধরনের কাজ আছে ওই কাজগুলো আমাকে খুব ভালো রাখছে। তো আমার যেহেতু প্রাতিষ্ঠানিক কোনো কাউন্সিলিংয়ের উপরে কোনো ইয়ে ছিল না, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, তো আমি প্রথমে ব্র্যাক আইডি থেকে একটা কোর্স করি, MHPSS ফ্যাসিলিটেটর PSS একটা কোর্স করি। তারপরে ওখানেই আমি এখন কাজ করছি, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। তো ওইটার আবার উইন্ডোটা অনেক বেশি বড়, কারণ ওইটা শুধুমাত্র ক্যান্সার কাউন্সিলিং না, ওইটা আপনার মেন্টাল হেলথ নিয়ে অনেক পেশেন্টদের নিয়ে আমরা একটা লেভেল পর্যন্ত কাজ করছি। তো ওটা আমাকে এখন অনেক বেশি হেল্প করেছে যে আমি একটা খুব সুন্দর করে গুছিয়ে একটা ক্যান্সার পেশেন্টের সাথে কিভাবে কথা বলতে হবে, কোন জায়গাটায় ফোকাস করতে হবে, তাকে কিভাবে আরেকটু এমপ্যাথি দিয়ে তাকে বোঝানো যাবে, এই জিনিসগুলো আমাকে অনেক হেল্প করেছে। তো এখন আমি বর্তমানে আসলে এই জায়গাটাতেই আমি বেশি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছি কাজ করাতে, এবং আমার চেষ্টা থাকবে আমার মৃত্যু দিন পর্যন্ত এখানেই আমার নিজেকে আমি যতটা পারি আমি ইনভলভ করে রাখার। অবশ্যই এটা তো ভয়, আমি বলে নিলাম একটু আগে যে একটা ডক্টর যখন একজন পেশেন্টকে যখন টেস্ট করতে দেন, ক্যান্সার তো কিছু আলাদা টেস্টই আছে, এটা তো বোঝাই যায়, তখন থেকেই কিন্তু একজন ক্যান্সার মানে পেশেন্ট তার ফ্যামিলি সবাই কিন্তু ভেঙে পড়ে। তো আমি এই কথাটা বলবো যে আপনারা ভেঙে পড়বেন না, কারণ আমি 2009, আমি যদি কাউন্ট করি 2004 থেকে আমার আম্মার ক্যান্সারের থেকে, এবং আজকে 2026, এখন কিন্তু ক্যান্সারের অনেক ট্রিটমেন্ট বের হয়েছে, অনেক 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 ট্রিটমেন্ট, অনেক ধরনের ট্রিটমেন্ট বের হয়েছে। তো আমি যেটা বলেছিলাম যে আমার এক একটা কেমো 36 ঘন্টা যেত টানা, এখন সেটা অনেক কম কম সময় নেয়, বা আরও অনেক অ্যাডভান্স টেকনোলজি এসেছে। তো আপনারা ভয় পাবেন না, কারণ মানসিক শক্তিটা এখানে অনেক জরুরি, মানে খুবই ইম্পর্ট্যান্ট। একজন পেশেন্ট যখন খুব মানসিকভাবে এই ট্রিটমেন্টটা নিতে পারবে, সে নিজে যখন এটাকে নর্মাল একটা রোগের মতো ট্রিট করবে, যে না ঠিক আছে আমার একটা অসুখ হয়েছে, এটা আমাকে খুব মানে সচেতনভাবে, মানে মানসিকভাবে শক্ত থেকে আমাকে ট্রিটমেন্টটা শেষ করতে হবে, তখনই দেখবেন আপনি একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, এবং নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবেন। এটা আমি ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রেও বলবো, এবং ক্যান্সার পেশেন্টের সাথে যারা কেয়ার গিভার থাকেন, তার পরিবারের মেম্বাররা থাকেন এক বা একাধিক, আমি সবার ক্ষেত্রে বলবো। তো এটা যতটা আপনারা মানসিকভাবে শক্ত হতে পারবেন এবং অ্যাকসেপ্টেন্সটা যতটাকে আপনারা ইজিভাবে নিতে পারবেন, এটার এই পথটা পাড়ি দেওয়া আপনাদের জন্য তত সহজ হবে।